এস্টেলাকে নিজের করে পাওয়ার কামনা আমাকে ঘুণ পোকার মতো কুরে কুরে খেতে থাকলো। কিছুতেই সব রকম চেষ্টা সত্ত্বেও তার থেকে আমি রেহাই পাচ্ছিলাম না। মাঝে মাঝে ছুটে চলে যাচ্ছিলাম রিচমন্ডে। মিসেস ব্র্যান্ডলির লন্ডনে উঁচু সমাজের প্রচুর যোগাযোগ। তিনি এস্টেলাকে সঙ্গে নিয়ে ধনী অথবা নীল রক্তওয়ালা পরিবারের মানুষজনের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিলেন। এস্টেলা তার কাছে শিখছিল উন্নাসিক শিষ্টাচার। তার আচার আচরণ দ্রুত পাল্টাচ্ছিল। কৃত্রিম সামাজিকতা আর লোক দেখানো ভদ্রতা তার চরিত্রের অঙ্গীভূত হয়ে যাচ্ছিল। মিসেস ব্র্যান্ডলির বাড়িতে যাওয়ার সময় নির্দিষ্ট ছিল সাপ্তাহিক সন্ধেবেলা। গেলেই দেখতাম অন্তত 7-8 জন সুবেশ যুবক ঘিরে রয়েছে এস্টেলাকে। সকলেই তার মুগ্ধ ভক্ত। পান, ভোজন, হাসি ঠাট্টা, কথাবার্তা, কলরবে মুখর প্রতিবেশ। আপাত দৃষ্টিতে আনন্দমুখর, আসলে কিন্তু আন্তরিকতাহীন। উঁচু বংশমর্যাদা সম্পন্ন যুবকগুলি আমাকে সহ্য করতে বাধ্য হতো, কারণ আমাকে দেখলেই এস্টেলা এমন উচ্ছল হয়ে উঠত, এত উচ্ছ্বাস প্রকাশ করত যেন আমাকে দেখে তার খুশি আর ধরছে না। কিন্তু তারই মধ্যে কখনো হাসতে হাসতে ঢলে পড়তো কোনো এক যুবকের গায়ে, অথবা আর কারো কোমর জড়িয়ে দুপা নেচে নিত। সর্বদা কিন্তু খেয়াল রাখতো যাতে এই ব্যাপারগুলো আমার চোখ না এড়ায়। আমি বেশিক্ষণে মানসিক পীড়ন সইতে পারতাম না। ছটফটিয়ে উঠে চলে আসতাম। মনে মনে শপথ নিতাম যে এই শেষ, আর কোনোদিনও এস্টেলার কাছে যাব না। হায়, দুদিনও কাটতো না, এস্টেলার সঙ্গ পাওয়ার ব্যাকুল কামনা ফের আমাকে তাড়িয়ে বেড়াতো। এর সঙ্গে যোগ হয়েছিল আর একটা যন্ত্রণার অনুভূতি। সেটা হলো জো এবং বিডি সম্পর্কে একটা অপরাধবোধ। শহরে গেলাম, মিস হ্যাভিশ্যাম আর এস্টেলার সঙ্গে দেখা করলাম, অথচ 4 মাইল দূরের গ্রামে গিয়ে জোর সঙ্গে দেখা করলাম না। এস্টেলা তো জোকে চেনে, জানে সে আমার কে, কি ও কতখানি। আর তার কথায় কিনা জোকে আমি নিজের জীবন থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এখন কোন মুখে জোর সামনে গিয়ে দাঁড়াবো? জোর কাছে একবার যেতেই হবে, কিন্তু কি উপলক্ষে? এরকম সব মানসিক টানাপোড়েনের মধ্যে কেটে গেল 6টা মাস। একদিন মিস্টার জ্যাগার্স ডেকে পাঠালেন। তার চেম্বারে পৌঁছে দেখলাম তার সঙ্গে ওয়েমিকো হাজির। আমি ঢুকতে এগিয়ে এসে সে আমার হাত ঝাঁকিয়ে বলল, সুপ্রভাত। আমি ঢুকতে এগিয়ে এলে সে আমার হাত ঝাঁকিয়ে বলল, সুপ্রভাত মিস্টার পিপ, এবং সেই সঙ্গে উষ্ণ অভিনন্দন। কেন? অভিনন্দন কিসের জন্য? আমার প্রশ্ন শুনে উকিল ও মহুরি দুজনেই হেসে উঠলেন। মিস্টার জ্যাগার্স বললেন, গতকালই তোমার বয়স 21 পূর্ণ হয়েছে। আইনত আমি আর তোমার অভিভাবক নই। তোমার জীবন এখন তোমারই, কিন্তু আমার মক্কেলের যে টাকা আমার কাছে গচ্ছিত আছে তোমার নামে, সেটা সবটাই তুমি একসঙ্গে হাতে পাবে না। বছরে 500 পাউন্ড তুমি পেতে থাকবে আগের মতোই, কিন্তু সেই টাকা তুমি সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবে। সে ব্যাপারে আমি মোটেই আর নাক গলাবো না। এই টাকার পরিমাণটা বাড়তে পারে ভবিষ্যতে, যদি আমার মক্কেল নিজের পরিচয়ে তোমার সামনে আসেন তবেই। তিনি ওয়েমিকে ইশারা করে ডাকলেন, সিন্দুক খুলে মিস্টার পিপকে 500 পাউন্ড দিয়ে দাও। আমার দিকে ফিরে বললেন, মিস্টার পিপ, তোমার 22 বছর জন্মদিনের আগে আর কোনো টাকা পাবে না, মনে রেখো। সুতরাং টাকাটা সাবধানে খরচ করো। এর 2 দিন পরে সলিসিটর ট্যাব অ্যান্ড কোম্পানি থেকে চিঠি মারফত খবর পেলাম যে মিসেস জো মারা গেছে। তার অন্তিম সৎকারের সময় আমার উপস্থিত থাকাটা বিশেষ জরুরি। দিদির মৃত্যুর খবর পেয়ে আমার যে খুব একটা দুঃখ হলো তা বলা চলে না, কিন্তু জোর কাছে যাওয়ার এই উপলক্ষটা পেয়ে আমি খুশি হলাম। গ্রামে পৌঁছে গেলাম সেদিনই। পরদিন দিদির সৎকার চমৎকার সুষ্ঠুভাবে সমাধা হলো। এরপরে বাড়িতে শুধু জো, বিডি আর আমি। ওই দুটি মানুষ যে আমার সম্পর্কে কতটা গভীরভাবে চিন্তা করে তা বিডির কথায় টের পেলাম। সহজ সরল জো কোনোদিনই নিজের মনের কথা গুছিয়ে বলতে পারে না, কিন্তু যখন সে আমাকে নিজের চওড়া বুকের মধ্যে জড়িয়ে ধরল, তখন তার শরীরের উষ্ণ ঘ্রাণ আমাকে ফিরিয়ে নিয়ে গেল সেই ছোটবেলায়।
চলে আসার সময় প্রথমবারের মতোই জো আর বিডি একসঙ্গে আমাকে বিদায় জানালো। এই বাড়িতে বিডির আজই শেষ দিন। দিদি নেই, কাজে অবিবাহিত বিডি তো আর জোর সঙ্গে থাকতে পারে না। সে চলে যাচ্ছে শ্রী ও শ্রীমতী হ্যাবলের কাছে, তাদের দেখাশোনা করবে, তবে তা কিছুদিনের জন্যে। গ্রামের লোকেরা সবাই চাঁদা তুলে নতুন স্কুল বাড়ি তৈরি করছে। শেষ হয়ে গেলেই বিডি এসে স্কুলের ভার নেবে, থাকবে নতুন বাড়ির লাগায়ও ছোট কটেজে। আমি হেঁটেই গেলাম শহরের দিকে। এই রাস্তা আমার বড়ই চেনা। কে জানে আবার কবে হাঁটতে পারবো এই ভাঙ্গাচুরা গ্রামীণ রাস্তায়। আদৌ আর কোনোদিন এই পথে ফিরবো কিনা কে জানে। লন্ডনে ফিরে আসার পর আমার জীবন আবার চলতে লাগলো একই ছন্দে, একই গতিতে। পরিচিতের সংখ্যা বেড়েছিল অনেক, কিন্তু বন্ধু বলতে একজনই, হারবার্ট পকেট। লন্ডনে আমার জানাচেনা লোকেদের মধ্যে হারবার্ট ছাড়া আর একজনও ছিল না যে সদা সর্বদা আমার ভালো চায়। আমার সুখে দুঃখে আনন্দে মন খারাপে, এক কথায় আমার প্রাণ মনের যে কোনো রকম অবস্থায় আমি হারবার্টকে পাশে পেতাম। নিঃস্বার্থ, স্নেহশীল, আনন্দময় মানুষ। ওর সঙ্গে যতক্ষণ থাকতাম আমার মন মেজাজ সর্বদা উৎফুল্ল হয়ে থাকতো। ইতোমধ্যে হারবার্ট একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ক্লারা নমনি মেয়েটিকে আমারও বেশ ভালো লাগতো। হারবার্টের মতোই সাদাসিধে, কোনো রকম ভান নেই। যখনই হারবার্ট আর ক্লারাকে একসঙ্গে দেখতাম আমার মনে পড়ে যেত এস্টেলার কথা। আমি তো তার প্রেমে পড়ে গেছি সেই কবে থেকে, কিন্তু মানসিক পীড়ন আর নীরস উদাসীনতা এবং সেই সঙ্গে ব্যঙ্গ বিদ্রূপ ছাড়া কোনো প্রতিদান পাইনি। তবুও এস্টেলা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। প্রেম নিবেদন করা তো দূরেরই কথা। থেকে থেকে ছুটে যেতাম রিচমন্ডে, ফিরে আসতাম বুক ভরা যন্ত্রণা নিয়ে। এস্টেলার সঙ্গ কোনোদিন 1 ঘন্টারও আনন্দ কখনো আমাকে দিয়েছে বলে মনে পড়ে না। এভাবেই কেটে গেল আরও কটা মাস। একদিন এস্টেলা আমাকে জানালো যে সে মিস হ্যাভিশ্যামের সঙ্গে দেখা করতে যাবে। আমি তার সঙ্গ নিলাম। মিস হ্যাভিশ্যামের সঙ্গে আমারও অনেকদিন দেখা হয়নি। স্যাটিস হাউসে পৌঁছে সেই একই ঘরে বসলাম, সেই একইভাবে আয়নার পাশে চেয়ারে বসে কঙ্কালসার মিস হ্যাভিশ্যাম, তার পাশে এস্টেলা, আমি একটু দূরে। আমাকে কুশল প্রশ্ন করছিলেন মিস হ্যাভিশ্যাম। এস্টেলার একটি হাত তার 2 হাতে ধরা। হঠাৎ এস্টেলা হাতটা টেনে সরিয়ে নিল। কি হলো? মিস হ্যাভিশ্যাম প্রশ্ন করল। আমাকে আর ভালো লাগছে না? আমার নিজেকে নিজেরই ভালো লাগছে না, এস্টেলা ধীর স্বরে উত্তর দিল। সত্যি কথাটা বলো, অকৃতজ্ঞ বেঈমান মেয়ে, মিস হ্যাভিশ্যাম তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। আজ তুই যা হয়েছিস সব আমার জন্যে। বদলে আমি চেয়েছি শুধু তোর একটু ভালোবাসা, সেটুকু আমাকে দিতে চাস না? আমি কাউকে ভালোবাসতে পারি না, আমার হৃদয় বরফের চেয়েও শীতল, এস্টেলা তীব্র স্বরে বলে উঠেছিল। তুমিই আমাকে শিখিয়েছ পুরুষ জাতের উপর তোমার প্রতিহিংসা তুমি চরিতার্থ করতে চেয়েছ আমার মধ্যে দিয়ে। আমি সেইভাবেই তৈরি হয়েছি। আজ তুমি আশ্চর্য হচ্ছ কেন? আমি চিত্রার্পিতব্য বসে রইলাম। 2 অসমবয়সী নারীর এই প্রচণ্ড ঝগড়া আর চেঁচামেচি চলল প্রায় আধা ঘন্টা ধরে। একবার মিস হ্যাভিশ্যাম দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, কি গর্ব, কি কঠিন এ মেয়ের অন্তর। কে শিখিয়েছে আমাকে কঠিন আর গর্বিত হতে? এস্টেলা জবাব দিল। তাই বলে আমার প্রতিও তুই এত নির্মম আর কঠোর হবি? হ্যাঁ হ্যাঁ, সকলের প্রতি আমার মনোভার একই। আমি নিঃশব্দে বাইরে বেরিয়ে স্যাটিস হাউসের প্রাঙ্গণে পায়চারি করতে লাগলাম। নিজেকে নিজেই বারবার প্রশ্ন করতে লাগলাম, এই তরুণী নারীটির আবেগহীন, সহানুভূতিহীন, উন্নাসিক হৃদয়ের সঙ্গে আমার হৃদয় যোগ করার অসম্ভব স্বপ্ন কেন আমি দেখছি? কোনো উত্তর অবশ্যই পেলাম না। শুধু বুঝতে পারলাম যে এই নির্মম, আত্মগর্বী, কঠিন হৃদয়া তরুণীর থেকে আমার মনকে কিছুতে আলাদা করার মতো শক্তি যোগাতে পারবো না, হয়তো কোনোদিনও না। সেই রাতটা আমার স্যাটিস হাউসে কাটলো। জীবনে এই প্রথমবার নিচের তলায় একটি আলাদা ঘরে আমার শোয়ার বন্দোবস্ত হয়েছিল। একটা ব্যাপার জেনে আমি খুশি হলাম যে মিস্টার জ্যাগার্স অরলিককে বরখাস্ত করে দিয়েছেন। রাতে 2-3 ঘন্টার বেশি ঘুম হয়নি, কিন্তু সেটুকু সময় নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। পরদিন এস্টেলাকে সঙ্গে নিয়ে লন্ডনগামী স্টেজ কোচে চেপে বসলাম।
টুকরো টাকরা কথাবার্তার ফাঁকে একবার আমি এস্টেলাকে জিজ্ঞেস করলাম, কারুকে যদি ভালোবাসা দিতে তুমি অক্ষম, তাহলে নিজের চারপাশে এত ভক্তের ভিড় জমিয়ে রেখেছো কেন? এতজন তরুণ পুরুষকে কাছে ঘেঁষতে দাও কেন? এস্টেলা জবাব দিল, উজ্জ্বল আলোর দিকে পতঙ্গেরা যদি ধেয়ে যায়, সেই আলোর আগুনে যদি ঝাঁপ দিয়ে মরে, সেটা কি আলোর দোষ? আমি বললাম, বেন্টলি ড্রামল সবসময় তোমার পিছনে ঘুরঘুর করে, তোমার কাছে ঘেঁষে থাকে, তাকে তুমি আশকারা দাও কেন? অন্যদের তুলনায় একটু বেশিই দাও। আমি অনেকবার লক্ষ্য করেছি। তুমি কি জানো না যে ড্রামল একটা নির্বোধ, অভদ্র, অসভ্য পাজি ছোকরা, টাকা ছাড়া আর কিছুই চেনে না? এস্টেলা আমার চোখে চোখ রেখে আস্তে আস্তে বলল, পিপ, আমি জেনে বুঝে এদের সকলকে ঠকাই। এরা সবাই আমার পাতা ফাঁদে ধরা দেয়। দুনিয়ার শুধু একটি তরুণকেই আমি কোনোদিন মিথ্যে কথা বলে ঠকাইনি, ঠকাবোও না। তাকে ফাঁদে ফেলে তার সঙ্গে শিকারির খেলাও খেলবো না আমি। একমাত্র তারই কাছে আমার আসল রূপ আমি সবসময় মেলে ধরি। আমি আসলে যা, তার কাছে সর্বদাই আমি তাই। সোজা কথায়, তার কাছে আমি সৎ। কোনো লুকোছাপা নেই তার ও আমার সম্পর্কে। সে মানুষটা কে জানো? তুমি। কিন্তু তাতে যে আমার প্রচণ্ড কষ্ট হয়, দারুণ দুঃখের চাপে আমি যে ভেঙে পড়ি। বোকা ছেলে, এস্টেলা খিলখিল করে হেসে উঠল। আমি যে ঠিক কি, আমার প্রকৃত চরিত্রটার চেহারা কী রকম, তা একমাত্র তুমিই জানো। সেজন্য তোমার গর্ববোধ হয় না? একমাত্র তুমিই সকলের সামনে বুক ঠুকে বলতে পারো, এস্টেলার অন্তর্বাহির সব কেবল আমিই বিশদ, পুঙ্খানুপুঙ্খরূপে জানি, চিনি। তাহলে তুমি কেন? এস্টেলা তার লম্বা সুষম তর্জনীটা আমার মুখের সামনে তুলে ধরে আমাকে থামিয়ে দিল। তারপর বলল, পিপ, তুমি সরল, কিন্তু মোটেই নির্বোধ নও। যা পাবে না, পাওয়া সম্ভব নয়, তা নিয়ে ভাববা কেন? দুঃখই বা করো কেন? এস্টেলাকে রিচমন্ড পৌঁছে দিয়ে ফেরার সময় তার কথাগুলো আমার মাথার মধ্যে বাজছিল। অনেক ভেবেও আমি কথাগুলোর অর্থ ভালো মতো বুঝতে পারলাম না। শুধু একটা ব্যাপার কিছুটা পরিষ্কার হলো, এস্টেলা আমাকে নিয়ে এক বিষম খেলা খেলে চলছে। সেই খেলার ঘুঁটি হওয়ার থেকে আমার নিস্তার নেই।